বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে অধ্যয়নরত বিবিএ তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীকে আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি গোলদার মোহাম্মদ মুহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি লম্বা সময় ধরে তোমাদের নিয়মিত শ্রেণী কার্যক্রম বন্ধ আছে। তোমাদের নিয়মিত অধ্যয়ন চলমান রাখায় সহযোগিতা করার জন্য আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমের আয়োজন। আমরা আশা করছি এই আয়োজন তোমাদের নিয়মিত অধ্যয়নে সহায়ক ভূমিকা পালন করছে। এই বিশাল কার্যক্রমে আমাকে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আমাদের নিয়মিত অনলাইন শ্রেণী কার্যক্রমগুলো অংশগ্রহণ করছো। আমরা ধারাবাহিকভাবে কস্ট অ্যাকাউন্টিং কোর্সের উপর নিয়মিত লেকচার পরিচালনা করছি। এর আগে আমরা ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক 4টি লেকচার পরিচালনা করেছি এবং আমার বিশ্বাস সেগুলো তোমাদের নিয়মিত অধ্যয়নে সহায়ক ভূমিকা পালন করছে। আজ আমাদের পঞ্চম লেকচার। আমরা আজ আলোচনা করব অধ্যায় 4 ম্যাটেরিয়াল চ্যাপ্টারের উপর। কাঁচামাল একটি উৎপাদন প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এ কারণে এই অধ্যায়টিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি এবং এই অধ্যায়ের উপর ধারাবাহিকভাবে চতুর্থ ও পঞ্চম লেকচার পরিচালনা করছি। এর আগেও এই অধ্যায়ের উপর চতুর্থ লেকচার পরিচালিত হয়েছে। আজ আমরা পঞ্চম লেকচারে এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতেই আমরা দেখে নেই আজকের আলোচ্য বিষয় কি হবে। আজকে আমরা আলোচনা করব স্টোর লেজার বা কাঁচামাল খতিয়ান। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি কাঁচামাল খতিয়ানের ফরম্যাট উপস্থাপন করা হয়েছে। তাহলে আমরা দেখে নেই আজ আলোচনা শেষে কোন কোন বিষয়গুলো সম্পর্কে তোমরা একটি পরিষ্কার ধারণা লাভ করতে পারবে। কাঁচামাল খতিয়ান বা স্টোর লেজার, ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ পদ্ধতি সমূহ এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যা সমূহ, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা দেখে নিব কাঁচামাল খতিয়ান বা স্টোর লেজার বলতে আমরা কি বুঝি। যে হিসাবে মূল্য ও পরিমাণ সহ কাঁচামালের আগমন, নির্গমন বা ইস্যু এবং মজুদ বা উদ্বৃত্তের পরিমাণ দেখিয়ে অবিরত ও প্রাত্যহিক বিবরণ লিপিবদ্ধ করা হয়, তাকেই কাঁচামাল খতিয়ান হিসাব বলা হয়। এখানে তোমরা কাঁচামাল খতিয়ানের একটি পূর্ণাঙ্গ চিত্র দেখতে পাচ্ছ। এখানে উপরে দেখো হেডিং দেওয়া আছে এবং সাথে সাথে কতগুলো ঘর নিয়ে আমরা একটি কাঁচামাল খতিয়ান তৈরি করি তার একটি পূর্ণাঙ্গ চিত্র এখানে উপস্থাপন করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা যেটি জানতে পারলাম সেটি হলো কাঁচামাল খতিয়ানে মূল্য থাকে এবং কাঁচামালের পরিমাণ থাকে, তার আগমন, নির্গমন বা ইস্যু এবং মজুদ বা উদ্বৃত্তের পরিমাণ উল্লেখ থাকে। তাহলে একই সাথে কাঁচামাল সম্পর্কিত আমরা অনেকগুলো তথ্য এই কাঁচামাল খতিয়ান থেকে পাই। এবার আমরা দেখব ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ পদ্ধতি সমূহ, মেথডস ইউজড in determining the pricing of issued material.
যে পণ্যটি ইস্যু করা হচ্ছে তার ইস্যু করার যে পদ্ধতি, এরকম 4টি পদ্ধতি নিয়ে আমরা একে একে আলোচনা করব। 1 নম্বরে আগের কাঁচামাল আগে ছাড়া পদ্ধতি বা ফার্স্ট ইন ফার্স্ট আউট FIFO মেথড। 2 নম্বরে আমরা বলছি শেষের কাঁচামাল আগে ছাড়া পদ্ধতি বা লাস্ট ইন ফার্স্ট আউট LIFO মেথড। 3 নম্বরে আমরা বলছি সরল গড় মূল্য পদ্ধতি সিম্পল এভারেজ কস্ট প্রাইস মেথড। এবং সর্বশেষ আমরা বলছি ভারযুক্ত গড় মূল্য পদ্ধতি ওয়েটেড এভারেজ কস্ট প্রাইস মেথড। এই 4টি পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট, এজন্য এই 4টি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব আগের কাঁচামাল আগে ছাড়া পদ্ধতি বা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড নিয়ে। এই পদ্ধতিতে তারিখের ক্রম অনুসারে যে কাঁচামাল আগে ক্রয় করা হয়েছে তার মূল্যের ভিত্তিতে কারখানার জন্য ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ করা হয়। এখানে নীল কালি দিয়ে আমরা লিখেছি যে কাঁচামাল আগে ক্রয় করা হয়েছে তার মূল্যের ভিত্তিতে, অর্থাৎ প্রথমে যে কাঁচামালটি ক্রয় করা হয়েছে সেটি আমরা আগে ইস্যু করব। এরপরে বলা হয়েছে সর্বপ্রথম ক্রয় দরের মজুদ শেষ হলে ক্রমান্বয়ে তৎপরবর্তী ক্রয় হারের কাঁচামাল ইস্যু বা বিলি করা হয়। অর্থাৎ একটি কাঁচামাল বিভিন্ন দরে ক্রয় করা হয় বিভিন্ন সময়ে। যে কাঁচামালটি আমরা প্রথমে ক্রয় করেছি সেই কাঁচামালটি আমরা যে দরে ক্রয় করেছি সেই দরে আমরা প্রথমে কাঁচামাল ইস্যু করব। তারপরে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে আমরা পরবর্তী তারিখের কাঁচামালগুলো ইস্যু করব এবং পরবর্তী তারিখে যে হারে আমরা কাঁচামালগুলো ক্রয় করেছি সেই হারে আমরা কাঁচামালগুলো ইস্যু করব। এই যে পদ্ধতি, অর্থাৎ যে কাঁচামালটি গুদামে সর্বপ্রথম ঢুকেছে, যে হারে ঢুকেছে সেই হারে আমরা প্রথমে কাঁচামালটি ইস্যু করব। একটি চিত্রের মাধ্যমে আমরা সেটি দেখতে পারি। এখানে 4টি বক্স রয়েছে। এখানে লক্ষ্য করো 1 নম্বর বক্সের লাল রঙের বক্সের গায়ে 1 নাম্বার, হলুদ 2 নাম্বার, সবুজ 3 নাম্বার এবং পেস্ট কালারের বক্সে গায়ে 4 নাম্বার লেখা আছে। অর্থাৎ লাল কালারের বক্সটি প্রথমে গুদামে ঢুকছে, তারপর হলুদ, সবুজ এবং পেস্ট কালার। যেহেতু লাল কালারের বক্সটি সর্বপ্রথম গুদামে ঢুকেছে, তাহলে যখন ইস্যু করার প্রয়োজন হবে তখন সর্বপ্রথম আমরা লাল রঙের বক্সটিকে ইস্যু করব। এই পদ্ধতিকে আমরা বলছি ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। দেখো একটি লাল রঙের বক্স এখান থেকে প্রথমে আমরা ইস্যু করছি, অর্থাৎ ফার্স্টে লাল রঙের বক্সটি গুদামে ঢুকেছে, এই জন্য সেই প্রথমে বের হবে। তাহলে এই নিয়মে আমরা একটি এক্সাম্পল দেখে ফেলি। আমরা কিছু ইনফরমেশন দেখি। এপ্রিলের 1 তারিখে ইনভেন্টরি আছে 900 ইউনিট 12 টাকা দরে। এপ্রিলের 6 তারিখে রিসিভ করা হয়েছে 600 ইউনিট 13 টাকা দরে। এপ্রিলের 9 তারিখে ইস্যু করা হয়েছে 200 ইউনিট, কিন্তু এখানে কোনো টাকার পরিমাণ দেওয়া নেই। এপ্রিলের 14 তারিখে রিসিভ করা হয়েছে 350 ইউনিট এবং এটি 14 টাকা দরে। এপ্রিলের 18 তারিখে ইস্যু করা হয়েছে 300 ইউনিট। তখনই ইস্যু করা হচ্ছে, তখন কিন্তু টাকার কোনো পরিমাণ উল্লেখ থাকছে না। এপ্রিলের 21 তারিখে রিটার্ন টু স্টোরস এবং ব্র্যাকেটে বলা আছে ইস্যুড অন 9th এপ্রিল, অর্থাৎ 9 তারিখে যে কাঁচামালটি ইস্যু করা হয়েছে সেই কাঁচামালটি ফেরত এসেছে 10 ইউনিট। এপ্রিলের 30 তারিখে ইস্যু করা হয়েছে 1200 ইউনিটস। তাহলে তথ্যগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব FIFO অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে এই এক্সাম্পলটি আমরা কিভাবে সলিউশন করতে পারি। তাহলে আমরা দেখে নেই। আমরা প্রথমে দেখো এখানে হেডিং দেওয়া আছে। হেডিং এর মধ্যে আমরা কি জিনিস লিখব, কোন কোন ইনফরমেশনগুলো এখানে থাকবে। বাম সাইডে দেখো ম্যাটেরিয়াল, কোড নং, বিন নং এগুলোর উল্লেখ থাকবে। এরপরে মাঝ বরাবর থাকবে প্রতিষ্ঠানের নাম, তারপর স্টোর লেজার এবং কোন পদ্ধতিতে আমরা এটি ক্যালকুলেট করছি সেটি। ডান সাইডে থাকবে ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল এবং রিঅর্ডার লেভেল। এই লেভেলগুলো সম্পর্কে আমরা লেকচার 4-এ একটি অঙ্ক দেখেছিলাম, নিশ্চয়ই তোমরা
দেখেছো। এখন দেখো আমরা অনেকগুলো কলাম এবং রো নিয়ে একটি ছক তৈরি করেছি। তাহলে ছকটা বুঝে নেই যে এই ছকটা আমরা কিভাবে অঙ্কন করব। এখানে 10টি কলাম রয়েছে। 10টি কলামের প্রথম কলামটি হলো ডেট, অর্থাৎ তারিখের ঘর। যে তারিখের ক্রমান্বয়ে আমরা এই তারিখগুলো লিখব। এরপরে প্রথম 3টি কলাম নিয়ে আমাদের পারচেজ, তারপরে 3টি কলাম নিয়ে আমাদের ইস্যু, এবং সর্বশেষ 3টি কলাম নিয়ে আমাদের ব্যালেন্স। এবং পারচেজের যে 3টি কলাম তার মধ্যে ধারাবাহিকভাবে ইউনিটস, রেট এবং অ্যামাউন্ট। একইভাবে ইস্যুর ক্ষেত্রে ইউনিটস, রেট এবং অ্যামাউন্ট, এবং ব্যালেন্সের ক্ষেত্রেও ইউনিটস, রেট এবং অ্যামাউন্ট। এবং এখানে লক্ষ্য করো ইউনিট এবং রেট এই দুটি সেল গুণ হয়ে আমাদের অ্যামাউন্টটা বসবে। যেমন এখানে দেওয়া আছে 600 × 13 = 7800। এভাবে আমরা প্রত্যেকটির ক্ষেত্রে এটি প্রয়োগ করব। ইস্যুর ক্ষেত্রেও দেখো 200 × 12 তাহলে 2400। আমরা যদি ব্যালেন্সের ঘরে দেখি তাহলে প্রথমে 900 × 12 = 10800। এভাবে আমরা অ্যামাউন্টটা বের করব ইউনিট এবং রেট গুণ করে। এখন আমরা মূল অঙ্কে চলে আসি। এপ্রিলের 1 তারিখে আমাদের বলা ছিল 900 ইউনিট 12 টাকা দরে। যেহেতু এটি এপ্রিলের 1 তারিখে ব্যালেন্স ছিল, সে কারণে আমরা পারচেজের ঘরে এটি লিখছি না, এটি সরাসরি আমরা ব্যালেন্সের ঘরে লিখছি। 900 × 12 = 10800 টাকা। এপ্রিলের 6 তারিখে রিসিভ করা হয়েছে 600 ইউনিট 13 টাকা দরে, 7800 টাকা। যেহেতু আগে ছিল 900 ইউনিট যেটির দর ছিল 12 টাকা, এখন নতুন করে ঢুকছে 600 ইউনিট যেটির দর 13 টাকা। ফলে আমরা এই দুটি কাঁচামালকে আলাদা আলাদা রোতে লিখব। 900 ইউনিট 12 টাকা দরে 10800, 600 ইউনিট 13 টাকা দরে 7800। এভাবে আমরা আলাদা ঘরে এটি উল্লেখ করব। এপ্রিলের 9 তারিখে আমরা 200 ইউনিট কাঁচামাল ইস্যু করছি, অর্থাৎ আমরা কারখানায় উৎপাদনের জন্য গুদাম ঘর থেকে এটি ইস্যু করছি। কিন্তু এখানে লক্ষণীয় সেটি হলো এখানে কোনো টাকার উল্লেখ ছিল না। প্রশ্নে কত দরে এটি ইস্যু করা হয়েছে সেটির উল্লেখ ছিল না। এই ক্ষেত্রে যেহেতু আমরা ফিফো মেথডে এটি করছি, ফলে প্রথমে যে কাঁচামালটি আমাদের গুদামে ঢুকেছে অর্থাৎ 900 ইউনিট, তার দর ছিল 12 টাকা। তাহলে আমরা এখন ইস্যু করব 200 ইউনিট সেই 12 টাকা দরে। তাহলে 200 × 12 = 2400। তাহলে আমরা যে কাঁচামালটি ইস্যু করলাম সেটি এই 900 ইউনিট থেকে ইস্যু করলাম। ফলে এখন 900 ইউনিটের ব্যালেন্স হয়ে গেল 700 ইউনিট, যেটি 12 টাকা দরে 8400। আর 600 ইউনিট আগের মতোই রয়ে গেল 600 × 13 7800। এরপর 14 তারিখে 350 ইউনিট কাঁচামাল নতুন করে কেনা হলো, যেটির মূল্য 14 টাকা দরে। তাহলে 350 × 14 অর্থাৎ 4900 টাকায় এটি কেনা হলো। যেহেতু এটির দর আলাদা, সেক্ষেত্রে এটিও আমরা আলাদা রোতে লিখব। তাহলে আগের ব্যালেন্স 700 ইউনিট 12 টাকা দরে, 600 ইউনিট 13 টাকা দরে আমরা আলাদা আলাদা রোতে লিখলাম, এবং নতুন করে ঢুকলো 350 ইউনিট 14 টাকা দরে 4900 টাকা, এটিও আমরা একটি আলাদা রোতে লিখলাম। এরপর এপ্রিলের 18 তারিখ আমরা ইস্যু করছি 300 ইউনিট কাঁচামাল। যেহেতু আমাদের এর আগে 700 ইউনিট প্রথমে ঢুকেছে, তাহলে তার দর 12 টাকা। এই 700 ইউনিট থেকে আমরা 300 ইউনিট ইস্যু করব 12 টাকা দরে। তাহলে আমরা ইস্যু করলাম 3600 টাকার কাঁচামাল। তাহলে 700 থেকে যদি আমরা 300 ইউনিট কাঁচামাল ইস্যু করি, তাহলে আমাদের হাতে থাকে 400 ইউনিট কাঁচামাল 12 টাকা দরে। যেহেতু 400 ইউনিট কাঁচামাল এখনো রয়ে গেছে, ফলে আমরা 600 ইউনিট বা 350 ইউনিটে এখনো হাত দেইনি। ফলে এটি আগের অবস্থায় রয়ে গেছে। এপ্রিলের 21 তারিখে 10 ইউনিট কাঁচামালের ক্ষেত্রে বলা হয়েছে এই 10 ইউনিট কাঁচামাল স্টোরে ফেরত এসেছে। এখানে
রিটার্ন দুই ধরনের হয়, একটি হলো রিটার্ন টু স্টোর, আরেকটি হলো রিটার্ন টু সাপ্লায়ার। যদি রিটার্ন টু স্টোর হয় অর্থাৎ এটি স্টোরে ফেরত এসেছে, যেহেতু স্টোরে এটি ফেরত এসেছে তাহলে স্টোরে যে কাঁচামাল থাকবে তার সাথে এটি নতুন করে যুক্ত হয়ে যাবে, যে কারণে এটিকে আমরা পার্সেসের ঘরে লিখছি। তবে এটি যদি রিটার্ন টু সাপ্লায়ার হতো তাহলে আমরা এটি ইস্যুর ঘরে লিখতাম। তাহলে রিটার্ন টু স্টোর এটি আমরা পার্সেসের ঘরে লিখছি 10 ইউনিট, আর এটির দর 12 টাকা দরে লিখছি। যদিও এখানে কোনো দরের উল্লেখ ছিল না, শুধু ব্র্যাকেটে বলা ছিল 9 এপ্রিল এই পণ্যটি ইস্যু করা হয়েছে। যেহেতু 9 এপ্রিল এই কাঁচামালটি ইস্যু করা হয়েছে তাহলে 9 এপ্রিল আমরা এই কাঁচামালটি 12 টাকা দরে ইস্যু করেছিলাম। তাহলে 10 ইউনিট 12 টাকা দরে 120 ইউনিট এসে যুক্ত হলো আমাদের গুদামে রক্ষিত কাঁচামালের সাথে। তাহলে 12 টাকা দরে আমাদের আগেই ছিল 400 ইউনিট কাঁচামাল, এখন তার সাথে আরো 10 ইউনিট যুক্ত হয়ে 410 ইউনিট 12 টাকা দরে 4,920 টাকা হয়ে গেল। আর বাকি 600 ইউনিট এবং 350 ইউনিট আগের মতো আগের অবস্থায় রয়ে গেল। এখন আমরা 30 তারিখে লক্ষ্য করো, 30 তারিখে আমরা অনেকগুলো পণ্য একসাথে ইস্যু করছি, অনেকগুলো কাঁচামাল আমরা ইস্যু করছি একসাথে। 1200 ইউনিট কাঁচামাল ইস্যু করার কথা বলা হয়েছে। তাহলে আমরা এবার ধারাবাহিকভাবে প্রথম থেকে আসবো, অর্থাৎ প্রথমে রয়েছে আমাদের 410 ইউনিট। তাহলে 410 ইউনিট 12 টাকা দরে 4,920 টাকার কাঁচামাল আমরা প্রথমে ইস্যু করব। তারপর আমরা ইস্যু করব 600 ইউনিট 13 টাকা দরে আমাদের 7,800 ইউনিট কাঁচামাল। এরপর আমরা ইস্যু করব, আমরা এবার হিসাব করব যে আমাদের 1200 ইউনিট কাঁচামাল পূর্ণ হতে আর কত ইউনিট প্রয়োজন। তাহলে হিসাব করে দেখো, এখানে 410 আর 600 মিলে হয় 1010 ইউনিট। 1200 ইউনিট পূর্ণ হতে আমাদের প্রয়োজন আরো 190 ইউনিট কাঁচামাল। এই 190 ইউনিট কাঁচামাল আমরা এখন এই 350 ইউনিট কাঁচামাল থেকে ইস্যু করব 14 টাকা দরে। তাহলে 350 ইউনিট কাঁচামাল থেকে 14 টাকা দরে আমরা 190 ইউনিট কাঁচামাল ইস্যু করে দিলে আমাদের ব্যালেন্সে থাকে 160 ইউনিট কাঁচামাল, যেটি 14 টাকা দরে 2,240 টাকা। তাহলে এভাবে আমরা ধারাবাহিকভাবে এবং তারিখের ক্রমানুসারে আমরা কিন্তু এই পণ্যগুলো ইস্যু করছি। তাহলে নিশ্চয়ই FIFO বা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডটি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী পদ্ধতি, শেষের কাঁচামাল আগে ছাড়া পদ্ধতি বা লাস্ট ইন ফার্স্ট আউট, LIFO মেথড। এখানে কি বলা হয়েছে দেখো, এ পদ্ধতিতে সর্বশেষ ক্রয়কৃত কাঁচামাল সর্বপ্রথম ইস্যু বা বিলি করা হয়, অর্থাৎ সর্বশেষে যেটি ঢুকবে সবার আগে সেটি বের হবে। অর্থাৎ এটি অনেকটাই FIFO অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডের বিপরীত। এখানে আরো বলা হচ্ছে, সর্বশেষ ক্রয় দরের মজুদ শেষ হলে ক্রমান্বয়ে তৎপরবর্তী ক্রয়ের হারে, এখানে তৎপূর্ববর্তী ক্রয়ের হারে কাঁচামাল ইস্যু বা বিলি করা হয়। তাহলে সর্বশেষ যে কাঁচামালটি সেটি যদি শেষ হয়ে যায় তাহলে ঠিক তার আগে কোন কাঁচামালটি ঢুকেছে সেটি আমরা ইস্যু করব। সেটিও যদি শেষ হয়ে যায় তাহলে ঠিক তার আগে যে কাঁচামালটি ঢুকেছে সেটি আমরা ইস্যু করব। এভাবে আমরা শেষের দিক থেকে আগাতে থাকব। এটিকে আমরা বলছি শেষের কাঁচামাল আগে ছাড়া পদ্ধতি। তাহলে একই নিয়মে আমরা আবার সেই একই এক্সাম্পলটি দেখছি, যেখানে একই রকম 4টি বক্স রয়েছে আলাদা আলাদা রঙের, যেখানে 1 নম্বর বক্সটি লাল রঙের, যেটি প্রথমে গুদামে ঢুকছে, 2 নম্বর হলুদ, 3 নম্বর সবুজ এবং 4 নম্বর পেস্ট কালারের। এখন দেখো, পেস্ট কালারের বক্সটি গুদামে সবার শেষে ঢুকছে। যখন ইস্যু করার প্রয়োজন হলো তখন কিন্তু আমরা সেই বক্সটি প্রথমে ইস্যু করছি, অর্থাৎ সেই বক্স থেকেই আমরা কাঁচামালটি প্রথমে ইস্যু করছি। এই পদ্ধতিটিকে আমরা বলছি লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ সবার শেষে যে ঢুকবে সবার প্রথমে সে বের হবে। যে কাঁচামালটি সবার শেষে ঢুকবে, যে দরে ঢুকবে সেই দরে আমরা সর্বপ্রথম কাঁচামাল ইস্যু করব। তাহলে এই পদ্ধতিকে আমরা বলছি লাস্ট ইন ফার্স্ট আউট মেথড। আমরা এখন একই এক্সাম্পলের মাধ্যমে
যে ইনফরমেশনগুলো এক্সাম্পল 1-এ দেওয়া ছিল সেই একই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা লাস্ট ইন ফার্স্ট আউট মেথডের এক্সাম্পলটি সলিউশন করব। এখন দেখো কিভাবে আমরা সলিউশন করছি। আমরা একই নিয়মে একই রকম একটি স্টোরেজার তৈরি করেছি, যেখানে প্রথমে এপ্রিলের 1 তারিখে 900 ইউনিট কাঁচামাল 12 টাকা দরে ঢুকছে। এপ্রিলের 6 তারিখে 600 ইউনিট কাঁচামাল 13 টাকা দরে ঢুকছে। যেহেতু আলাদা আলাদা রেট আমরা বলেছিলাম, সেক্ষেত্রে আলাদা আলাদা রোতে এটি লিপিবদ্ধ হবে। তাহলে 900 ইউনিট 12 টাকা দরে আমরা আলাদা লিখছি, 600 ইউনিট 13 টাকা দরে আমরা আলাদা ব্যালেন্সের ঘরে লিখছি। এপ্রিলের 9 তারিখে যখন ইস্যু করার প্রয়োজন, তখন আমরা দেখব সর্বশেষ কোন কাঁচামালটি ঢুকেছে, এবং তখন আমরা দেখলাম সর্বশেষ 600 ইউনিট কাঁচামাল 13 টাকা দরে ঢুকেছে। তাহলে এই 600 ইউনিট থেকে আমরা 200 ইউনিট কাঁচামাল ইস্যু করব, এবং রেট কি হবে এই 13 টাকা। তাহলে 200 ইউনিট 13 টাকা দরে আমরা 2600 টাকার কাঁচামাল ইস্যু করলাম, যেটি ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে 12 টাকা দর ছিল, এখন সেটি হয়ে গেল 13 টাকা দর। তাহলে 900 ইউনিট কাঁচামাল আগের মতোই থাকলো, আমরা 600 ইউনিট থেকে 200 ইউনিট ইস্যু করলাম, এখন 600 ইউনিট থেকে থাকলো 400 ইউনিট কাঁচামাল 13 টাকা দরে। এপ্রিলের 14 তারিখে 350 ইউনিট কাঁচামাল ঢুকছে 14 টাকা দরে। তাহলে এটি যেহেতু আলাদা রেট, তাহলে আমরা এটি আলাদা রোতে লিখে রাখবো। আগের কাঁচামালগুলো আলাদা আলাদা ভাবে লিখবো, এবং 350 ইউনিট 14 টাকা দরে 4900 টাকা আলাদা রোতে লিখবো। 18 তারিখে যখন 300 ইউনিট কাঁচামাল ইস্যু করার প্রয়োজন, তখন আমরা দেখব সর্বশেষ কত দরে কাঁচামাল গুদামে ঢুকেছে, এবং আমরা দেখলাম 350 টাকা দরে 350 ইউনিট 14 টাকা দরে আমাদের কাঁচামাল গুদামে ঢুকেছিল। তাহলে সেই 350 ইউনিট থেকে এখন আমরা 300 ইউনিট ইস্যু করব 14 টাকা দরে। যেহেতু সর্বশেষ দরটি ছিল 14 টাকা, তাহলে 300 ইউনিট ইন্টু 14 টাকা দরে 4200 টাকার কাঁচামাল আমরা এখন ইস্যু করব। তাহলে 350 ইউনিট থেকে 300 ইউনিট ইস্যু করলে ব্যালেন্সে থাকে 50 ইউনিট 14 টাকা দরে, আর আগে যে 400 ইউনিট 13 টাকা এবং 900 ইউনিট 12 টাকা দরে ছিল, সেটি আগের মতোই রয়ে যাবে। এপ্রিলের 21 তারিখে রিটার্ন টু স্টোর, এবং সেখানে আগের মতোই বলা ছিল যে এই কাঁচামালটি এপ্রিলের 9 তারিখে ইস্যুকৃত। যেহেতু এপ্রিলের 9 তারিখে আমরা 13 টাকা দরে ইস্যু করেছিলাম, সেক্ষেত্রে আমরা এটি 13 টাকা দরেই আবার স্টোরে ফেরত নিলাম, 130 টাকা। তবে এখানে বলে রাখি, যদি এরকম উল্লেখ না থাকতো যে কোন তারিখে এই কাঁচামালটি ইস্যু করা হয়েছিল, তাহলে সর্বশেষ যে কাঁচামালটি ইস্যু করা হয়েছে এবং তার যে দর ছিল, সেই দরে আমরা এটি রিসিভ করতাম। তাহলে 10 ইউনিট 13 টাকা দরে যুক্ত হওয়ার ফলে 13 টাকা দরে আগে যে 400 ইউনিট কাঁচামাল ছিল, তার সাথে এটি যুক্ত হয়ে যাবে। তাহলে 410 ইউনিট 13 টাকা দরে হবে। 900 ইউনিট আগের মতোই 12 টাকা দরে, এবং 50 ইউনিট 14 টাকা দরে আগের মতোই রয়ে যাবে। 30 এপ্রিল যখন 1200 ইউনিট কাঁচামাল ইস্যু করার প্রয়োজন, তখন আমরা এবার ধারাবাহিকভাবে শেষের কাঁচামাল আগে ইস্যু করব। তাহলে প্রথমে আমরা ইস্যু করব 50 ইউনিট 14 টাকা দরে, তারপর আমরা ইস্যু করব 410 ইউনিট 13 টাকা দরে। তাহলে 50 যোগ 410 মিলে হলো 460 ইউনিট। 1200 ইউনিট পূর্ণ হতে আমাদের এখনো প্রয়োজন 740 ইউনিট। তাহলে এই 740 ইউনিট কাঁচামাল আমরা এখন নিব 900 ইউনিট কাঁচামাল থেকে। তাহলে 900 ইউনিট কাঁচামাল থেকে 740 ইউনিট কাঁচামাল 12 টাকা দরে আমরা ইস্যু করব। তাহলে উদ্বৃত্তের ঘরে আমাদের রয়ে যাবে 160 ইউনিট কাঁচামাল, এবং সেটির দর হবে 12 টাকা দরে। এখানে একটি বিষয় লক্ষ্য করো, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডেও আমাদের ব্যালেন্স ছিল 160 ইউনিট, কিন্তু দরটি ছিল 14 টাকা। আর এখন একই ইউনিট ব্যালেন্সের ঘরে রয়ে গেছে, কিন্তু দরটি 12 টাকা, যে কারণে আগে ছিল ব্যালেন্সে টাকার পরিমাণ 2240 টাকা, এখন সেটি হয়ে গেল 1920 টাকা। এটিই হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট এবং লাস্ট ইন ফার্স্ট আউটের মধ্যে তফাৎ। তাহলে নিশ্চয়ই দুটি পদ্ধতির মধ্যে তোমরা একটি পরিষ্কার ধারণা লাভ করতে পেরেছো।
এরপর আমরা চলে যাব এভারেজ মেথডে। দুটি এভারেজ মেথড এসে এখন আমরা ধারাবাহিকভাবে সেই দুটি এভারেজ মেথড নিয়ে আলোচনা করব। 3 নম্বরে বলছি আমরা সরল গড় মূল্য পদ্ধতি বা সিম্পল এভারেজ কস্ট প্রাইস মেথড। এটি আমরা বলছি এ পদ্ধতিতে কাঁচামাল ইস্যু করার আগ পর্যন্ত গুদামে রক্ষিত মালের বিভিন্ন ক্রয় মূল্যের হারের যোগফলকে ক্রয়ের সংখ্যা দ্বারা ভাগ করে মালের গড় ইস্যু মূল্য বের করা হয়। অর্থাৎ এখানে যতবার ক্রয় করা হয়েছে এবং যতগুলো হারে ক্রয় করা হয়েছে সেটি এখানে ইম্পর্টেন্ট। যতগুলো হারে ক্রয় করা হয়েছে সেই রেটগুলো বা হারগুলোকে যোগ করে যতবার ক্রয় করা হয়েছে সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আমরা একটি এক্সাম্পল দেখি। এখানে বলা হয়েছে একটি ফ্যামিলিতে 9 জন মেম্বার রয়েছে, যার মধ্যে 6 জন পূর্ণবয়স্ক এবং 3 জন শিশু। যখন তারা খাবার টেবিলে খেতে বসে তখন পূর্ণবয়স্ক লোকেরা খাবার গ্রহণ করে 2 প্লেট করে, আর শিশুরা খাবার গ্রহণ করে 1 প্লেট করে, এবং হোল ফ্যামিলি খাবার গ্রহণ করে 15 প্লেট। তাহলে তাদের এভারেজ মিল কত? আমরা যদি সিম্পল এভারেজ মেথডে এই অঙ্কটি করতে চাই তাহলে আমরা দেখি প্রত্যেক পূর্ণবয়স্ক মানুষ 2 প্লেট করে খাবার গ্রহণ করে এবং প্রত্যেক শিশু খাবার গ্রহণ করে 1 প্লেট করে। তাহলে এখানে দুটি রেট, একটি হলো 2 প্লেট আর একটি হলো 1 প্লেট। তাহলে এই দুটি রেটকে যোগ করে আমরা, যেহেতু দুটি রেট, তাহলে 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 যোগ 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের এভারেজ আসে 1.5 প্লেটস। অর্থাৎ এভারেজে তারা মাথা পিছু 1.5 প্লেট করে খাবার গ্রহণ করে। এটি হলো সিম্পল এভারেজ মেথড। তাহলে আমরা একটি চিত্রের মাধ্যমে যদি এটি দেখি, এই একই যে এক্সাম্পলটি আমরা দেখলাম সেটি আমরা এখন চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করছি যে এখানে 9 জন সদস্য রয়েছে, তারা পূর্ণবয়স্করা 2 প্লেট করে এবং শিশুরা 1 প্লেট করে খাবার গ্রহণ করে এবং তারা সম্মিলিতভাবে 15 প্লেট খাবার খায়। এখন আমরা একটি এক্সাম্পল দেখব, যে এক্সাম্পলের মাধ্যমে এই পদ্ধতিতে একটি এক্সাম্পল কিভাবে সমাধান করা যায় সেটি আমরা দেখব। আমাদের এখানে ইনফরমেশনগুলো আমরা দেখে নেই। ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 300 ইউনিট, 10 টাকা পার ইউনিট। জানুয়ারির 5 তারিখে পারচেজ করা হয়েছে 200 ইউনিট, 12 টাকা পার ইউনিট। জানুয়ারির 11 তারিখে ইস্যু করা হয়েছে ডিপার্টমেন্ট এ কে 200 ইউনিটস। এখানে বলে রাখি, একটি উৎপাদন বা একটি কারখানায় বিভিন্ন ডিপার্টমেন্ট থাকতে পারে, একই কাঁচামাল বিভিন্ন ডিপার্টমেন্ট ব্যবহার করতে পারে। তাহলে ডিপার্টমেন্টের উল্লেখ থাকলে সেগুলো আমরা সতর্কভাবে দেখব। জানুয়ারির 17 তারিখে পারচেজ করা হয়েছে 300 ইউনিটস, টাকা 14 টাকা পার ইউনিট। জানুয়ারির 27 তারিখে ইস্যু করা হয়েছে ডিপার্টমেন্ট বি কে। লক্ষ্য করো, আগে আমরা ইস্যু করেছিলাম ডিপার্টমেন্ট এ কে, এখন আমরা ইস্যু করছি ডিপার্টমেন্ট বি কে 250 ইউনিটস। জানুয়ারির 29 তারিখে রিটার্ন ফ্রম ডিপার্টমেন্ট বি। এখানে ডিপার্টমেন্ট বি থেকে রিটার্ন এসেছে। যদি কোনো ডিপার্টমেন্ট থেকে বা কারখানা থেকে রিটার্ন আসে তাহলে আমরা ধরে নিব এটি স্টোরে রিটার্ন এসেছে, অর্থাৎ গুদামে রিটার্ন এসেছে। আর যদি সাপ্লায়ারকে কখনো রিটার্ন দেয় তাহলে সেটি উল্লেখ থাকবে যে এটি সাপ্লায়ারকে রিটার্ন টু সাপ্লায়ার্স। আর জানুয়ারির 30 তারিখে বলা হয়েছে ট্রান্সফার্ড ফ্রম ডিপার্টমেন্ট এ টু ডিপার্টমেন্ট বি 50 ইউনিটস। তাহলে এই যে এক্সাম্পলটি, এটি যদি আমরা সিম্পল এভারেজ মেথডের মাধ্যমে সলিউশন করি তাহলে প্রথমেই আমরা ওয়ার্কিং স্টার দেখে নিব। এখানে প্রথমে আমাদের যে এক্সাম্পলটি আমরা দেখেছিলাম একটি ফ্যামিলির এক্সাম্পল, সেখানে যে সূত্রটি আমরা প্রয়োগ করেছিলাম এবং সেখানে আমাদের পার পারসন 1.5 প্লেট করে এভারেজ এসেছিল, সেই একই সূত্র আমরা যদি জানুয়ারির 11 তারিখ এবং জানুয়ারির 27 তারিখ প্রয়োগ করি তাহলে আমাদের এই রেটগুলো এমন আসে। জানুয়ারির 11 তারিখের আগ পর্যন্ত দুইটি রেটে কাঁচামাল গুদামে ঢুকেছে, একটি হলো 10 টাকা রেট, আরেকটি হলো 12 টাকা রেট। যেহেতু দুইটি রেট তাহলে আমরা 2 দিয়ে ভাগ করছি, আমাদের এভারেজ মান আসছে 11 টাকা। জানুয়ারির 27 তারিখে আমাদের 3টি রেটে কাঁচামাল, এর আগ পর্যন্ত 3টি রেটে কাঁচামাল ঢুকছে,
একটি হলো 10 টাকা, একটি হলো 12 টাকা, আর একটি হলো 14 টাকা। এই তিনটিকে যোগ করে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের রেটটি দাঁড়ায় 12 টাকা। আমরা এখন সলিউশনে চলে যাই, তাহলে আমরা এটি আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আমাদের ফরম্যাট কিন্তু আগের মতোই রয়েছে। আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট অথবা লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে যে ফরম্যাটটি ব্যবহার করেছি, এখানেও আমরা কিন্তু একই ফরম্যাট ব্যবহার করছি, শুধু মেথডটি আলাদা। এখানে আমরা লিখছি সিম্পল এভারেজ মেথড। এখন আমরা দেখি জানুয়ারির 1 তারিখে 300 ইউনিট কাঁচামাল 10 টাকা দরে, তাহলে 3000 টাকা। জানুয়ারির 5 তারিখে পারচেজ করা হয়েছে 200 ইউনিট কাঁচামাল 12 টাকা দরে, 2400 টাকা। এখানে এবার লক্ষ্য করো ব্যালেন্সের ঘরটি আমরা কিভাবে লিখছি। আমরা ইউনিটের সাথে ইউনিট যোগ করব আর টাকার সাথে টাকা যোগ করব। আমরা রেটের ঘরগুলা পুরাটাই ফাঁকা রাখছি। এটাই হলো নিয়ম সিম্পল এভারেজ মেথডের। তাহলে ইউনিটের সাথে ইউনিট কিভাবে যোগ করছি, আমাদের আগে ছিল 300 ইউনিট, নতুন করে ঢুকলো আরো 200 ইউনিট, তাহলে ইউনিট হয়ে গেল 500। আমাদের টাকার পরিমাণ ছিল 3000 আর নতুন করে ঢুকলো 2400 টাকা, তাহলে আমাদের টাকার পরিমাণ হয়ে গেল 5400। 3000 যোগ 2400 মিলে 5400। এভাবেই আমরা সিম্পল এভারেজ মেথডে ব্যালেন্সটা লিখব। এখন আমরা জানুয়ারির 11 তারিখে যখন কাঁচামাল ইস্যু করছি, তখন আমরা রেট বের করব। কিভাবে রেট বের করব? এর আগ পর্যন্ত যতগুলো রেটে কাঁচামাল গুদামে ঢুকেছে সেই রেটগুলোর এভারেজ করব। অর্থাৎ 10 টাকা এবং 12 টাকাকে আমরা এভারেজ করব। যেহেতু 10 এবং 12, তাহলে এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমাদের রেটটি দাঁড়ায় 11 টাকা। তাহলে আমরা 200 ইউনিট ইস্যু করছি 11 টাকা দরে, 2200 টাকায়। তাহলে 500 ইউনিট থেকে 200 ইউনিট কাঁচামাল বের হয়ে গেলে আমাদের হাতে থাকলো 300 ইউনিট। 5400 টাকা থেকে 2200 টাকার কাঁচামাল ইস্যু করলে আমাদের টাকার পরিমাণ দাঁড়ায় 3200 টাকা। জানুয়ারির 17 তারিখে নতুন করে কাঁচামাল গুদামে ঢুকছে 300 ইউনিট এবং 14 টাকা দরে। লক্ষ্য করো, তাহলে এখানে টাকার পরিমাণ 4200 টাকা। যেহেতু 300 ইউনিট আর আমাদের 11 তারিখে ব্যালেন্স ছিল 300 ইউনিট, তাহলে 300 এবং 300 মিলে ইউনিটের পরিমাণ হয়ে গেল 600 ইউনিট। আর টাকা পরিমাণ হলো 3200 টাকার সাথে 4200 টাকা যোগ করে 7400 টাকা। রেটের ঘর আগের মতোই আমরা ফাঁকা রাখছি। জানুয়ারির 27 তারিখে যখন ইস্যু করার প্রয়োজন, এবার আমরা দেখব এর আগ পর্যন্ত কতগুলো রেটে কাঁচামাল গুদামে ঢুকেছে। 14 টাকা, 12 টাকা এবং 10 টাকা, তিনটি রেটে কাঁচামাল গুদামে ঢুকেছে। তাহলে এই তিনটিকে এখন আমরা এভারেজ করব। 14 যোগ 12 যোগ 10 ভাগ 3, তাহলে আমাদের দাঁড়ায় 12 টাকা। তাহলে এই 12 টাকা দরে আমরা এখন কাঁচামালটি ইস্যু করব 250 ইউনিট, 12 টাকা দরে 3000 টাকা। তাহলে 600 ইউনিট থেকে 250 ইউনিট ইস্যু করলে আমাদের কাঁচামাল ব্যালেন্স থাকে 350 ইউনিট। আর 7400 টাকা থেকে 3000 টাকার কাঁচামাল ইস্যু করলে আমাদের কাঁচামালের মূল্য দাঁড়ায় উদ্ভিদের ঘরে 4400 টাকা। এখন আমরা বলছি 29 তারিখে 50 ইউনিট কাঁচামাল ডিপার্টমেন্ট বি থেকে ফেরত এসেছে। ডিপার্টমেন্ট বি কে আমরা ইস্যু করেছিলাম 27 তারিখে এবং এটি আমরা ইস্যু করেছিলাম 12 টাকা দরে। যেহেতু ডিপার্টমেন্ট বির উল্লেখ আছে, তাহলে ডিপার্টমেন্ট বি কে আমরা যে দরে কাঁচামালটি ইস্যু করেছিলাম আমরা সেই দরে কাঁচামালটি ফেরত নিব। এবং যেহেতু এটি রিটার্ন টু সাপ্লায়ার বলা নাই, তাহলে আমরা ধরে নিব ডিপার্টমেন্ট বি থেকে এটি গুদামে ফেরত এসেছে। তাহলে এটি আমরা পারচেসের ঘরে যুক্ত করব। 50 ইউনিট 12 টাকা দরে 600 টাকা। আগে ছিল 350 ইউনিট, নতুন করে যুক্ত হলো আরো 50 ইউনিট, তাহলে আমাদের ব্যালেন্সের ঘরে দাঁড়ালো 400 ইউনিট। টাকার পরিমাণ ছিল 4400 আর নতুন করে এখন ঢুকলো 600 টাকা, তাহলে আমাদের টাকার পরিমাণ দাঁড়ালো 5000। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটিকে আমরা বলছি সিম্পল এভারেজ মেথড, যেটিতে শুধুমাত্র রেট গুলোকে এভারেজ করা হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো সিম্পল এভারেজ মেথডে আমরা কিভাবে একটি
কাঁচামাল খতিয়ান তৈরি করব। এখন আমরা একই নিয়মে সিম্পল এভারেজ মেথডের একটি সীমাবদ্ধতা দেখি। একটা বিষয় তোমরা লক্ষ্য করেছো কিনা যে আমরা সিম্পল এভারেজ মেথডে যে ফ্যামিলির উদাহরণ দিয়েছিলাম সেখানে পার পার্সনের খাবার গ্রহণ করার হার ছিল 1.5। তাহলে 1.5 দিয়ে যদি আমরা 9কে গুণ করি, যেহেতু এখানে 9 জন মেম্বার, তাহলে আমাদের পরিমাণটি দাঁড়ায় 13.5 প্লেট। কিন্তু আমাদের প্রবলেমের মধ্যে বা এক্সাম্পলের মধ্যে কিন্তু বলা ছিল তারা সবাই মিলে 15 প্লেট খাবার সংগ্রহ করে। তাই যদি হয় তাহলে এই মেথডে কিছুটা গ্যাপ রয়ে গেল। এই গ্যাপটি পূরণ করার জন্য আসছে ওয়েটেড এভারেজ মেথড। একই ফ্যামিলির উদাহরণ যদি আমরা দেই, সেটি হলো পূর্ণবয়স্ক লোকেরা 2 প্লেট করে খাবার সংগ্রহ করছে আর শিশুরা 1 প্লেট করে খাবার খায়। তাহলে 6 জন পূর্ণবয়স্ক 2 প্লেট করে 12 প্লেট, শিশুরা 1 প্লেট করে 3 জন 3 প্লেট, মোট তারা 15 প্লেট খাবার কিন্তু সংগ্রহ করছে। তার মানে সিম্পল এভারেজ মেথড থেকে ওয়েটেড এভারেজ মেথড অধিক বিজ্ঞানসম্মত। এই জন্য এটিকে আমরা কিন্তু 15 প্লেট, এটি এখন ক্যালকুলেশনটা মিলে গেল। তাহলে আমরা এখন দেখব যে ভারযুক্ত গড় পদ্ধতি এটি কি জিনিস। এই পদ্ধতিতে কাঁচামাল ইস্যু করার আগ পর্যন্ত গুদামে রক্ষিত মালের বিভিন্ন ক্রয় মূল্যের যোগফলকে, এখানে লক্ষ্য করো, বিভিন্ন ক্রয় মূল্যের যোগফলকে, ক্রয়কৃত মালের মোট সংখ্যা। তাহলে দুটি জিনিস, একটি হলো বিভিন্ন ক্রয় মূল্যের যোগফল, আরেকটি হলো ক্রয়কৃত মালের মোট সংখ্যা দ্বারা ভাগ করে মালের ভারযুক্ত গড় ইস্যু মূল্য বের করা হয়। তাহলে একই ফ্যামিলির এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে কিন্তু এখন আমরা দেখি যে এভারেজটি দাঁড়াচ্ছে সিম্পল ওয়েটেড এভারেজ মেথডে আমরা বলছি যে টোটাল কত প্লেট খাবার তারা খাচ্ছে, 15 প্লেট। টোটাল তার মেম্বার কতজন আছে, 9 জন। তাহলে 15 প্লেটকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো যে আমাদের ওয়েটেড এভারেজ মেথড 1.667 প্লেট। এবং আমরা যদি উল্টা দিক থেকে গুণ করি, যে এই রেটটি দিয়ে আমরা 9 জনকে যদি গুণ করি, তাহলেও কিন্তু আমাদের 15 প্লেট খাবার, সেটি আমাদের ক্যালকুলেশনটা মিলে যায়। এই জন্য এটিকে আমরা বলছি অধিক বিজ্ঞানসম্মত। এটি আমরা আগের সেই এক্সাম্পলটি দিয়েই দেখব, যে এক্সাম্পলে আমরা সিম্পল এভারেজ মেথড দেখেছিলাম। একই ইনফরমেশন দিয়ে আমরা ওয়েটেড এভারেজ মেথডটি ক্যালকুলেট করব। তাহলে এখন দেখে নাও আমাদের ওয়েটেড এভারেজ মেথডে ওয়ার্কিংসটা আমরা কিভাবে করব, আমরা রেটগুলো কিভাবে বের করব। সিম্পল এভারেজ মেথডে আমরা রেট কিভাবে বের করেছিলাম এবং ওয়েটেড এভারেজ মেথডে আমরা কিভাবে রেট বের করছি, একটি কম্পারিজন, একটি তুলনা দেখানোর জন্য আমরা দুটি রেট পাশাপাশি রেখেছি। এখানে সিম্পল এভারেজ মেথডে আমরা দুটি রেটকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়েছিলাম, আর এখানে আমরা কত প্লেট খাবার সংগ্রহ করা হচ্ছে এবং কতজন সদস্য রয়েছে সেই অনুযায়ী আমরা কিন্তু রেটটি বের করছি। তাহলে তাই যদি হয়, তাহলে আমাদের যে ইনফরমেশন দেওয়া ছিল সেই অনুযায়ী আমাদের জানুয়ারির 5 তারিখে আমাদের রেটটি হবে 10.80, আর জানুয়ারির 17 তারিখে আমাদের রেটটি হবে 12.40। এখানে আমরা ক্যালকুলেট করছি জানুয়ারির 5 তারিখে আমাদের মোট টাকার পরিমাণ ব্যালেন্সের ঘরে 5,400, আর ইউনিটের পরিমাণ ইউনিটের ঘরে 500। এটি দিয়ে আমরা ইউনিট দিয়ে টাকাকে ভাগ করলে আমরা পাচ্ছি 10.80। একই নিয়মে জানুয়ারির 17 তারিখে যদি আমরা ক্যালকুলেট করি, 7,440 ইউনিটকে, 40 টাকাকে আমরা যদি 600 ইউনিট দিয়ে ভাগ করি, তাহলে আমাদের রেটটি দাঁড়ায় 12.40। তাহলে আমরা এখন দেখে নেই আমাদের উদাহরণটি। এটি যদি আমরা ওয়েটেড এভারেজ মেথডে করি, তাহলে আমরা এখানে স্বাভাবিকভাবে লিখব ওয়েটেড এভারেজ মেথড। এখানে আগের নিয়মেই আমরা জানুয়ারির 1 তারিখে 300 ইউনিট 10 টাকা দরে 3,000 লিখেছি। জানুয়ারির 5 তারিখে আমরা 200 ইউনিট কাঁচামাল কিনছি 12 টাকা দরে 2,400 টাকা। তাহলে আমরা 300 যোগ 200 মিলে হচ্ছে 500, আর 3,000 যোগ 2,400 মিলে হচ্ছে 5,400।
এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো সিম্পল এভারেজ মেথডের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যালেন্সের রেটের ঘরে কোনো টাকা, শুধুমাত্র প্রথম তারিখে আমরা টাকাটা লিখেছিলাম, তারপরে আর কোনো ঘরে টাকা লিখিনি। কিন্তু ওয়েটেড এভারেজ মেথডে আমরা কিন্তু যখনই একটি কাঁচামাল ঢুকবে তখনই আমরা নতুন করে একটি রেট ক্যালকুলেট করব। যেমন দেখো, এখানে 10 টাকা রেট ছিল, এখানে নতুন করে 12 টাকা রেটে টাকা কাঁচামাল ঢুকেছে, ফলে আমরা নতুন একটি রেট ক্যালকুলেট করে বের করে রেখেছি, যেন ইস্যুর তারিখে আমাদের নতুন করে আর এটি ক্যালকুলেট করতে না হয়। এটাই হলো সিম্পল এভারেজ মেথড এবং ওয়েটেড এভারেজ মেথডের মধ্যে মূল তফাৎ। ওয়েটেড এভারেজ মেথডে আমরা যে তারিখে নতুন কাঁচামাল ঢুকছে সেই তারিখেই আমাদের রেটটি ক্যালকুলেট করে বের করে রাখছি, এবং সেই রেটে পরবর্তী তারিখে আমরা যখন ইস্যু করছি সেই রেটেই আমরা কাঁচামালটি ইস্যু করছি। আর সিম্পল এভারেজ মেথডে আমরা রেটগুলো আগে ক্যালকুলেট করছি না, বরং যে তারিখে কাঁচামালটি ইস্যু করছি সেই তারিখের আগের রেটগুলো ধরে আমরা ওই তারিখেই রেটটি ক্যালকুলেট করছি। তাহলে এখন দেখো, আমরা যখন 5 তারিখে নতুন কাঁচামালটি ঢুকলো তখন আমরা আমাদের ইউনিটের পরিমাণ হলো 500 ইউনিট আর টাকার পরিমাণ হলো 5400। এখন এই 5400কে যদি আমরা 500 ইউনিট দিয়ে ভাগ করি তাহলে আমাদের রেটটি দাঁড়ায় 10.80। জানুয়ারির 11 তারিখে সেই 10.80 রেটে আমরা কিন্তু কাঁচামালটি ইস্যু করছি। এখন আমাদের নতুন করে আর কোনো রেট ইস্যু করার প্রয়োজন নাই, রেট ক্যালকুলেট করার প্রয়োজন নাই। আমরা আগে যে রেটটি ছিল সেই রেটেই আমরা কাঁচামালটি ইস্যু করছি, এবং আমাদের ব্যালেন্স যে কাঁচামালটি রয়ে যাচ্ছে সেটিও একই রেটে রয়ে যাচ্ছে। জানুয়ারির 17 তারিখে আমাদের নতুন আরেকটি কাঁচামাল ঢুকছে, যেটি রেটও আলাদা, 14 টাকা রেট। তখন আমরা দেখছি যে 300 ইউনিট কাঁচামাল আগে ছিল, নতুন করে ঢুকছে আরো 300 ইউনিট, তাহলে আমাদের কাঁচামালের পরিমাণ দাঁড়াচ্ছে 600 ইউনিট। আর আমাদের রেট আগে ছিল, আমাদের টাকার পরিমাণ আগে ছিল 3240 টাকা, নতুন করে ঢুকছে 4200 টাকা, তাহলে আমাদের টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 7440 টাকা। 600 টাকা দিয়ে আমাদের 600 ইউনিট দিয়ে যদি আমরা 7440 কে ভাগ দেই তাহলে আমাদের রেটটি দাঁড়ায় 12.40। পরবর্তীতে 27 তারিখে আমরা যখন কাঁচামালটি ইস্যু করছি তখন আমরা এই 12.40 রেটেই কাঁচামালটি ইস্যু করছি, এবং আমাদের 29 তারিখে যখন কাঁচামালটি ফেরত আসছে ডিপার্টমেন্ট বি কে আমরা যে রেটে কাঁচামালটি ইস্যু করেছিলাম এখন আমরা সেই রেটেই কাঁচামালটি ফেরত নিচ্ছি। কিন্তু একটি বিষয় কিন্তু তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে জানুয়ারির 30 তারিখে আমাদের ট্রান্সফার ফ্রম ডিপার্টমেন্ট এ টু ডিপার্টমেন্ট বি কিছু কাঁচামাল বলা ছিল, সেটি কিন্তু আমরা সিম্পল এভারেজ মেথড বা ওয়েটেড এভারেজ মেথড কোথাও উল্লেখ করিনি। কারণ একটি ডিপার্টমেন্ট থেকে যদি আরেকটি ডিপার্টমেন্টে কাঁচামাল ট্রান্সফার করা হয় তার জন্য কাঁচামাল খতিয়ানে বা আমাদের কাঁচামাল যে গুদামে থাকে সেই গুদামের মালের উপর কোনো প্রভাব পড়ে না, যে কারণে আমরা এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে কাঁচামাল ট্রান্সফার হলে তার জন্য আমরা কোনো কিছুই এখানে উল্লেখ করছি না। তাহলে আশা করছি এই 4টি পদ্ধতি সম্পর্কেই তোমরা একটি সার্বিক ধারণা লাভ করেছো। এখন তোমাদের যে পাঠ্য বই আছে সেগুলোতে যে এই নিয়মের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করলে আশা করি তোমাদের একটি ভালো প্রস্তুতি তোমরা সম্পন্ন করতে পারবে। এই যে আজকের লেকচারটি আমরা পরিচালনা করলাম, এটি আমরা যে বইটির সহায়তা নিয়েছি সেটি হলো হর্নগেনের বই, যেটি 3 জন রাইটার মিলে লিখেছেন, চার্লস টি হর্নগেন, শ্রীকান্ত এম ডটার এবং জর্জ ফস্টার। এছাড়াও আমরা আরেকটি বইয়ের সহায়তা নিয়েছি, সুভাষ জাগপাত, তিনি লিখেছেন ম্যাটেরিয়াল কস্ট এবং লেবার কস্টের উপরে। এই বইটিও তোমরা রেফারেন্স বই হিসেবে সহায়তা নিতে পারো। এছাড়াও তোমরা যদি বাংলাদেশি রাইটারের বই দেখতে চাও তাহলে সমন্বয় প্রকাশনী, আজিজিয়া বুক ডিপো এবং কমার্স পাবলিকেশনের বইগুলোও তোমরা দেখতে পারো। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের জন্য সরকারের তরফ থেকে সবসময় যে কথাটি বলা হচ্ছে, ঘরে থাকো, নিরাপদে থাকো, বাংলাদেশকে ভালো রাখো। আমরাও
একইভাবে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, তোমরা নিরাপদে ঘরে অবস্থান করো, অপ্রয়োজনে এই মুহূর্তে বাইরে ঘোরাঘুরি করো না এবং তোমাদের নিজেদের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তার কথা ভেবে তোমরা সাবধানে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার শারীরিক মঙ্গল কামনা করে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।